Protect.
সালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, ঠিক আছে, তো আমরা দেখি একটু। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে পর্যন্ত দেখেছিলাম রিলেটিভ পারমিটিভিটি, লোকাল ইলেকট্রিক ফিল্ডের কিছু অঙ্ক দেখেছিলাম। পোলারাইজেশন মেকানিজম নিয়ে আমরা আসলে কথা বলার কথা ছিল। তো পোলারাইজেশন মেকানিজম আমরা যদি চিন্তা করি, তাহলে প্রথমত আমরা এগুলোকে অনেক ভাগে ভাগ করতে পারি। তো আমরা মেজর কতগুলা মেজর পোলারাইজেশন মেকানিজম হয়তো সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম হচ্ছে আমরা একটা দেখে আসছি, ইলেকট্রনিক পোলারাইজেশন আমরা দেখে আসছি, এবং আলফা ই এর ইকুয়েশন কিরকম আসে সেটা ডেরিভেশন আমরা দেখে আসছি। নেক্সট একটা পোলারাইজেশন যেটাকে বলতেছি আমরা আয়নিক পোলারাইজেশন। আয়নিক পোলারাইজেশন হচ্ছে যখন আয়নিক ম্যাটেরিয়াল থাকে, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যে সকল ম্যাটেরিয়ালে আয়ন ইনভলভ থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড যদি থাকে বা পটাশিয়াম ক্লোরাইড, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেখানে আয়ন রিলেটেড মানে বন্ডিং তৈরি হয়। যেমন একটা সলিড এক্সাম্পল হলো সোডিয়াম ক্লোরাইড। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা চেইন যদি থাকে, the sodium chloride chain without an electric field. What happens when there is an electric field in an ionic material? আয়নিক ম্যাটেরিয়ালের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড পাস করে, তাহলে যেটা হয়, আয়নিক ম্যাটেরিয়ালের মধ্যেও একটা পোলারাইজেশন তৈরি হয় বা পোলারাইজেবিলিটি তৈরি হয়। খেয়াল করে দেখো, যখন ইলেকট্রিক ফিল্ড থাকে না, তখন এই পজিটিভ চার্জের আয়নের উপর নেগেটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের আয়নের যদি পোলারাইজেবিলিটি চিন্তা করি, পি প্লাস এবং পি মাইনাস, এই দুটা একটা একটা সমান থাকে। সমান থাকার কারণে নেট পি যে থাকে, নেট পি যে নেট, সেই পি নেটটা থাকে জিরো, কারণ এটা হলো সামেশন অফ পি প্লাস এবং পি এনএস। কিন্তু যখন এটা অ্যাভারেজ বাদে যদি একটা ইলেকট্রিক ফিল্ড ফ্লো হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে তোমার এই পজিটিভ চার্জটা বাম দিকে বা ডান দিকে কোনো একদিকে সরে যায়, ডিপেন্ডিং আপন দা ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তো যখন যেটা হয়, তখন যে কোনো এক সাইডের আইদার পি পজিটিভ আর পি নেগেটিভ, এক সাইডের পোলারাইজেবিলিটি গ্রেটার দেন অর লেস দেন ইকুয়াল টু হয়ে যায়। যখন এটা বেশি হয়ে যায়, তখন তার মধ্যে একটা নেট পোলারাইজেবল নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, মানে নেট পোলারাইজেবিলিটি নট ইকুয়াল টু জিরো হয়। তার কারণে এখানে কি হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ডের কারণে সেখানে একটা পোলারাইজেশন তৈরি হয়। এখন এখানে যে পোলারাইজেশন তৈরি হয় সেটা ডিপেন্ড করতেছে আয়নিক পোলারাইজেশন, আয়ন বেস পোলারাইজেশন। একটা আয়নের জন্য যে পোলারাইজেবিলিটি হচ্ছে সেই পোলারাইজেশন বলতেছে। তাহলে আমরা বলতে পারি নেট পোলারাইজেশন ইকুয়াল টু জিরো যখন তোমার কি, যখন নো অ্যাপ্লাইড ফিল্ড। আর যখন অ্যাপ্লাইড ফিল্ড তৈরি করা হয়, তখন অ্যাভারেজ পোলারাইজেবিলিটি বলতেছি আলফা আই। খেয়াল করে দেখবো এখানে আলফা আই ইউজ করা হচ্ছে। এবং ই লোকাল, ই লোকাল আমরা জানি যে নির্দিষ্ট কতগুলো অ্যাটমের উপর, এখন না হয় এখন হবে আয়নের উপর, যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছে তাকে বলছি আমরা ই লোকাল। তাহলে পি টোটাল পাচ্ছে এন ইন্টু পি অ্যাভারেজ বা এন আই আলফা আই ই লোকাল। ফাইনালি যেটা ইকুয়েশনটা পাই, ক্লসেস মসিটি ইকুয়েশন চাই, ইপসিলন আর মাইনাস ওয়ান ইপসিলন আর প্লাস টু এন আই আলফা আই। খেয়াল করে দেখবা এখানে এন আই ইউজ করা হচ্ছে এবং আলফা আই ইউজ করা হচ্ছে, এবং থ্রি ইপসিলন নট, টিপিক্যাল যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে আসতেছে। সো দিস ওয়ান ইজ ফর আয়নিক পোলারাইজেশন, যখন আয়নিক পোলারাইজেবিলিটি তৈরি হচ্ছে বা আয়নিক পোলারাইজেশন তৈরি হচ্ছে। ওকে, তো আমরা একটা অঙ্ক দেখবো, যে অঙ্কটাতে দেখি যে কিভাবে করা যেতে পারে জিনিসটা। আচ্ছা, আয়নিক পোলারাইজেশনের যদি একটা অঙ্ক দেখি, তাহলে আমরা আহ একটা মিক্সড অঙ্ক দেখি, যেখানে আয়নিক পোলারাইজেশন দুটি করা হয়েছে, আয়নিক এবং আরেকটা পোলারাইজেশন, যেটা আমরা একটু পরে বলবো। হুম, যেমন ধরো এটা একটা পোলারাইজেশন যেখানে আয়নিক এবং ইলেকট্রনিক দুটো পোলারাইজেবিলিটি। আচ্ছা, দেখা যাচ্ছে। কনসিডার সিজিয়াম ক্লোরাইড, ম্যাটেরিয়ালটা একটা আয়নিক ম্যাটেরিয়াল, যেখানে সিজিয়াম একটা আয়ন আছে, ক্লোরিন একটা আয়ন আছে। পার ইউনিট সেল এন্ড ল্যাটিস প্যারামিটার এ দেওয়া আছে 0.42 ন্যানোমিটার। যদি ল্যাটিস প্যারামিটার দিয়ে দেওয়া থাকে
সবসময় মনে রাখবা আয়নিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ল্যাটিস প্যারামিটার যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তার ভলিউম, যেমন ধরো আগে যেটা আমরা বের করেছিলাম এন, এন বের করার জন্য যে ফর্মুলা ইউজ করছিলাম, এন বের করার জন্য ফর্মুলা ইউজ করছিলাম NaD, Na হলো অ্যাভোগাড্রো নাম্বার ইনটু D হলো ডেনসিটি অফ দ্য স্টেট, density of the material divided by MAT. MAT হলো mole of the material, mole number of the material. This one is for electronic, this one is for electronic জন্য। কিন্তু যদি আয়নিক ম্যাটেরিয়াল হয় তাহলে Ni, যে আয়নিক ম্যাটেরিয়ালে Ni, সেই আয়নিক ম্যাটেরিয়াল Ni হচ্ছে তোমার, যদি এটা কিউবিক ম্যাটেরিয়াল হয়, যদি কিউবিক ম্যাটেরিয়াল হয় তাহলে যেটা হবে ল্যাটিস প্যারামিটার a কিউব 1 কিউব হচ্ছে তোমার আয়নিক ম্যাটেরিয়ালটার Ni বের করার ফর্মুলা। সবসময় মনে রাখবা 1/a কিউব হচ্ছে আয়নিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তোমার কতগুলো আয়ন আছে সেটা বের করার প্রসিডিউর। Ni is also concentration of cation and anion individually. ওকে, তাহলে ক্লসেস মোসিটি ইকুয়েশন আমরা যদি লিখি epsilon r minus 1 epsilon r plus 2 1/3 epsilon naught Ni alpha e of cesium chloride এবং alpha e of chlorine। একটা সিজিয়াম আয়ন আছে, একটা ক্লোরাইড আয়ন আছে, এই দুটো আয়নের আলফা ই এবং Ni আলফা আই। খেয়াল করে দেখো এখানে দুইটা পোলারাইজেশন আসতেছে, একটা আসতেছে তোমার ইলেকট্রনিক পোলারাইজেশন আর একটা আসতেছে আয়নিক পোলারাইজেশন। এখানে দিয়ে দেওয়া আছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি দিয়ে দেওয়া আছে এবং সাথে পুরো ম্যাটেরিয়ালটার আয়নিক পোলারাইজেবিলিটিও দিয়ে দেওয়া আছে। দুটো যোগ করে টোটাল যে পোলারাইজেশন আসতেছে সেটা হচ্ছে তোমার এটা। ওকে, সো তোমার একই সাথে ইলেকট্রনিক এবং আয়নিক দুই পোলারাইজেবিলিটি আছে। আয়নিক পোলারাইজেবিলিটি বেসিক্যালি বোঝাচ্ছে হলো সিজিয়াম ক্লোরাইড যখন একত্রে থাকে তখন তার মধ্যে পোলারাইজেশন, আর সিজিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের আলাদা আলাদা পোলারাইজেশন হচ্ছে তোমার এটা। ঠিক আছে, বুঝা গেছে? সো এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক বা আয়নিক পোলারাইজেশনের জন্য ফর্মুলা, বা ইলেকট্রনিক বা আয়নিক পোলারাইজেশনের জন্য কিভাবে করা যেতে পারে। আরেকটা বলা হয়ে থাকে দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড লো ফ্রিকোয়েন্সি এন্ড অপটিক্যাল ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে কিরকম আসে আর একটা অপটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে থাকে। মনে রাখবা যখন ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়ে যায়, স্পেশালি এট হাই ফ্রিকোয়েন্সি নিয়ার অপটিক্যাল ফ্রিকোয়েন্সি, the ionic polarization is too sluggish to allow ionic polarization to contribute এত। যখন ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়ে যায়, মানে ফ্রিকোয়েন্সি অনেক অনেক বেশি হয়ে যায়, তখন আয়নিক পোলারাইজেশন বা আয়নিক পোলারাইজেবিলিটি আলফা আই যেটা টেন্ডস টু জিরো হয়, টেন্ডস টু জিরো। তার মানে পোলারাইজেবিলিটি মানে ফ্রিকোয়েন্সি যত বাড়ে তত তার আয়নিক পোলারাইজেবিলিটি কমতে থাকে। তাহলে এই অংশটুকু বাদ হয়ে যাবে, বাদ হয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে তোমার অপটিক্যাল রেঞ্জে বা অপটিক্যাল ফ্রিকোয়েন্সিতে তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না, তার যে পারমিয়াবিলিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা বের হয়ে আসতেছে। বুঝা গেছে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা এখান থেকে আসছে। যদি তোমার ইয়াটা বড় থাকে মানে ফ্রিকোয়েন্সি যদি বিগার হয় তখন সেখান থেকে দেখা যাচ্ছে যে অপটিক্যাল রেঞ্জে 2.62 আর নরমাল রেঞ্জে হচ্ছে তোমার কত 7.18। ওকে, সো লো ফ্রিকোয়েন্সিতে 7.18 এবং অপটিক্যাল ফ্রিকোয়েন্সিতে 2.62 কত ভ্যারি করতেছে। আচ্ছা, তো এটার সাথে আমরা এখানে দেখে নিই, এটা সেটা হচ্ছে তোমার তো আয়নিক এবং ইলেকট্রনিক পোলারাইজেশনটা আমরা বুঝলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হলো ডাইপোলার বা ওরিয়েন্টাল পোলারাইজেশন। ওরিয়েন্টাল পোলারাইজেশন হলো যে সকল ম্যাটেরিয়াল ডাইপোল ম্যাটেরিয়াল, মানে দুই ধরনের ডাইপোল ম্যাটেরিয়াল হতে পারে। একটা হতে পারে যেমন ধরো আগে থেকেই ডাইপোল, ফর এক্সাম্পল ধরো সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড না, যেমন ধরো HCl এর নাম শুনছো? হাইড্রোজেন ক্লোরাইড, HCl অ্যাসিড হিসেবে কাজ করে। হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়ে থাকে? হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে হাইড্রোজেনটা থেকে ছোট কিন্তু ক্লোরিনটা থেকে অনেক বড়। যদিও এই দুটোর মধ্যে সমযোজী বন্ধন হয় কিন্তু তারপরও হাইড্রোজেন ক্লোরাইড অনেকটা এই টাইপের একটা মলিকিউল তৈরি করে যেখানে এখানে নেগেটিভ চার্জ, সরি পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়, যার কারণে এটা অলমোস্ট লাইক এ পার্মানেন্ট ডাইপোল ম্যাটেরিয়ালের মতো কাজ করে। অনেকটা পানির ক্ষেত্রে অক্সিজেন অনেক বড় আর হাইড্রোজেন গুলা কি থাকে, এই অবস্থায় থাকে, যার কারণে পানির মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা কত থাকে 104 ডিগ্রি, তাই না? তাই পানিকে অনেক সময় ডাইপোল ম্যাটেরিয়াল বা অনেক সময় ডাইপোলার বলা হয়ে থাকে পানিকে। ঠিক আছে, এখন ইলেকট্রিক ফিল্ড যদি পানির মধ্যে দিয়ে পাস করে বা ধরো ডাইপোল ম্যাটেরিয়ালের মধ্যে পাস করে তাহলে কি হয়, আসলে কি কনসেপ্টটা আসে সেটাই আমাদের এখানে দেখার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, যদি ইলেকট্রিক ফিল্ড পাস করে তাহলে যেটা হয়, আগে যেটা ছিল যে কোনো পি অ্যাভারেজ ছিল 0 মানে র্যান্ডমলি মুভ করতো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড পাস করলে সেগুলো একটা নির্দিষ্ট থেকে মুভ করতে থাকে। যেমন ধরো এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনের মধ্যে যদি এইভাবে থাকে
ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে পায় তাহলে এই যে ইলেকট্রনটা সেটা মুভ করার ট্রাই করে, মুভ করে সে এই ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হওয়ার ট্রাই হয়, ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হওয়ার ট্রাই করে। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি তোমাদের বলি। পানির কল দেখছো? আচ্ছা, পানির কল, ট্যাপের কল যদি খুলে দাও তাহলে দেখবে ট্যাপের পানি পড়তে থাকে না? আচ্ছা, এখন ট্যাপের পানি পড়তে থাকে মানে কি? ওয়াটার ফ্লো, মানে H2O পড়তেছে। এখন আমি এখানে একটা স্ট্যাটিক ফিল্ড যদি আনি, স্ট্যাটিক ফিল্ড জানতে পারবো না? ইলেকট্রিক ফিল্ড বা স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক ফিল্ড কিভাবে আনা যেতে পারে? এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছো, কি পড়তেছো? একটা স্ট্যাটিক ফিল্ড আনতে চাই, কিভাবে? স্ট্যাটিক ফিল্ড আর ডাইনামিক ফিল্ডের মধ্যে তফাৎ কি? আমরা যে এসি ফিল্ড পাই সেটা কি স্ট্যাটিক ফিল্ড? স্থির বিদ্যুৎ কখন তৈরি করা যায়? জলবিদ্যুৎ আর স্থির বিদ্যুৎ এমন তফাৎ কি? স্থির বিদ্যুৎ আর জলবিদ্যুৎ তফাৎ কি? ডিসি কি স্থির বিদ্যুৎ? না স্যার, না হ্যাঁ স্যার। ডিসি স্থির। হ্যাঁ হ্যাঁ, কেন আমরা এসি বলি কেন বলতো? এসি মানে কি? অল্টারনেটিভ কারেন্ট। হ্যাঁ, কেন অল্টারনেটিং ভোল্টেজ বলি না কেন? হ্যাঁ, কেন বলি, কেন? সারা জীবন তো এসি এসি বলতেছো, এসি কারেন্ট, এসি এসি, অল্টারনেটিং ভোল্টেজ বলি না কেন? এইসব কোশ্চেন মাথায় না আসলে কিন্তু জাস্ট মানে পড়াই হবে। আমরা বলি না যে এসি কারেন্ট, এসি তৈরি হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট তৈরি হচ্ছে, অল্টারনেটিং ভোল্টেজ বলি না কেন? ভোল্টেজ কি অল্টারনেট হয় না এখানে? স্যার আমরা তো ইলেকট্রিসিটি বলতে ফ্লো অফ ইলেকট্রনকে বুঝি স্যার, এই কারণে চার্জ যেহেতু স্টোর হয়ে থাকে দ্যাটস স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর এখানে যেহেতু ফ্লো অফ কারেন্ট দ্যাটস ওয়াই এটা স্যার এসি। হ্যাঁ, তো ভোল্টেজ কি অল্টারনেট হয় না? ট্রু, ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ চার্জ, যেটা সেখান থেকে কারেন্ট আসে, ভোল্টেজ অল্টারনেট হয়। যেমন ধরো আমরা যদি 220 ভোল্ট যে দেখি বা মানে আমরা যে এসি ভোল্টেজ গুলো দেখি সেগুলো তো অল্টারনেটিং ভোল্টেজ না। একটা রিজন ঠিকই আছে, হ্যাঁ, ফ্লো অফ চার্জ যেটা, সেটার কারণে আমরা আসছে। আরেকটা হচ্ছে জেনারেশনের ক্ষেত্রে থেকে আমরা যখন এসি জেনারেশন পড়ছো না, সিঙ্ক্রোনাস জেনারেটর পড়েছো না? সিঙ্ক্রোনাস জেনারেটর, সিঙ্ক্রোনাস মোটর, তো যখন সেখানে জেনারেট হয়, ব্রাশকে যখন কাট করে মানে মানে ম্যাগনেটিক ফিল্ড, তখন সেখানে কি জেনারেট হয়? তখন জেনারেশন হয় না, ভোল্টেজ জেনারেট হয়। ম্যাগনেটিক ফ্লাক্স যখন কাট করে তখন ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে দিয়ে কি জেনারেশন হয়, যেটা পরবর্তীতে আমরা ট্রান্সমিশন করি? কারেন্ট স্যার। পড়বা আজকে যে সিঙ্ক্রোনাস জেনারেটরে, সিঙ্ক্রোনাস জেনারেটর যে তোমরা তো প্র্যাকটিক্যালও করে আসছো, সিঙ্ক্রোনাস জেনারেটরে জাস্ট ক্লিপ ধরছো, দেখতে উপর অ্যাক্রস ভোল্টেজ আসলে কি হয়, কেন কারেন্ট ফ্লো আর কেন পটেনশিয়াল ভোল্টেজ ডিফারেন্স হয়, দেখবা সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে কিরকম আছে। হ্যাঁ, কাটিং অফ ফ্লাক্স কি হয়ে থাকে, লরেন্স ল কি বলে? অলওয়েজ দেখবা এগুলো যেটা আছে সবকিছু বেশিরভাগ ক্ষেত্রে কারেন্টের ইয়া আসে। যেমন ধরো রাইট হ্যান্ড রুল বলো বা ইয়া বলো, কর্সলু বলো, ফ্লাক্স, কারেন্ট, এখান থেকে এই জন্য এই অল্টারনেটিং কারেন্ট শব্দটা আসছে। কারণ হচ্ছে কারেন্টটা পাওয়া যায় প্রাইমারি, প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কারেন্ট, তারপরে আমি সেটাকে পটেনশিয়াল ডিফারেন্সের মাধ্যমে বা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ভোল্টেজে কনভার্ট করতেছি। সিমিলার লাইক ফ্লো অফ ইলেকট্রন বা ফ্লো অফ চার্জ। বুঝা গেছে? তো স্ট্যাটিক ফিল্ড কিভাবে তৈরি করা যেতে পারে? একটা স্ট্যাটিক ফিল্ড তৈরি করা যেতে পারে, চিরুনি আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, যেটা বললা তোমার ফ্রিকশনের মাধ্যমে যদি অ্যাটমসফিয়ার অনেকটা ড্রাই থাকে তাহলে সেখানে একটা স্ট্যাটিক ফিল্ড তৈরি হবে। এবার যেটা স্ট্যাটিক ফিল্ড যদি তুমি ওই পানির কলের কাছে নিয়ে আসো, কোনোদিন করেছো? দেখো পানিটা সরে যায়। কেন সরে যায়? সরে যায় কোন দিকে? স্ট্যাটিক ফিল্ডের দিকে। এটাই বেসিক্যালি পোলারাইজেবিলিটি হচ্ছে তার, এটাই এখানে হচ্ছে। আর এটা ডিপেন্ড করতেছে অনেকগুলো টার্মের উপর। যেমন ধরো তোমার পানি যদি নাও বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, মানে ডাইপোল ম্যাটেরিয়াল কিরকম, কার কতটুকু ডাইপোল, কতটুকু সে রেসপন্স করবে উইথ রেসপেক্ট টু দ্য পোলারাইজেবিলিটি বা স্ট্যাটিক ফিল্ড, সেটাও ডিপেন্ড করতেছে। বুঝা গেছে কথা? আচ্ছা,
তো এই ছিল বেসিক কনসেপ্ট এটার। এখন আমরা একটা ভিডিও দেখবো আসলে, যেখানে আসলে এই পোলারাইজেশন বা পোলারাইজেবিলিটির কনসেপ্টটা আরো ক্লিয়ার আপ হয়ে আসবে। এই জিনিসটা ছবিটা একটু ব্যাখ্যা নিই আমরা। যেমন ধরো এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। এটা যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে থাকে, তাহলে এই পজিটিভ চার্জটা এই নেগেটিভ এই ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হওয়ার ট্রাই করবে। অ্যালাইন হতে গেলে কি হবে? এটা টর্ক তৈরি হবে না? এখানে একটা টর্ক তৈরি হবে। যদি এদিকে একটা ফোর্স যায়, এদিকে একটা ফোর্স যায়, তাহলে এই ফোর্স যদি এদিকে অ্যালাইন হওয়ার ট্রাই করে, অবভিয়াসলি এখানে একটা টর্ক তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি টাউ। ওকে, তো এই জিনিসগুলো একটু ভিডিওতে ভালো ব্যাখ্যা থাকবে, আমরা একটু দেখি ভিডিওটা। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা বলো দেখি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ও, কেন শোনা যাওয়ার তো কথা আছে। ঠিক আছে, দাঁড়াও দেখি। D. শোনা যাচ্ছে? So consider in this video we'll find the value of orientational polarizability. So first of all, consider two charge plus q and minus q at a distance d. So consider the positive charge at this point and negative charge at this point at a distance d. Okay, so there will be a dipole moment in this system. So the value of the dipole moment mu is equal to charge into distance, that is qd. Now if we apply a electric field at angle theta with the dipole, then that is E at an angle theta, then the force on the positive charge due to this electric field would be QE in this direction, and on minus q charge, that is QE in this direction. So now this angle is equal to this angle, then the component of this force along this direction is QE cos theta, and component of this force in this direction is QE sin theta. Similarly, for this angle theta, this angle is also theta, and the component of this force in this direction is QE cos theta, and in this direction is QE sin theta. Okay, now the QE cos theta force are in opposite direction and acting at same point, so they will cancel each other. But QE sin theta are in opposite direction but acting on different point, so there will be a torque. So the value of the torque, that is tau, that is equal to the force into distance, that is q and this d, into E sin theta. Now this, that is capital Q, sorry. Now this q into d term is called the dipole moment, so that is mu, remaining mu is sin theta. Now the potential energy due to this dipole at an angle theta, that is the potential energy of the dipole at an angle theta, is equal to integral tau theta into t theta into d theta. Okay, and with the limit pi by 2 to theta. Now put the value of the torque, that is mu is sin theta, so mu is sin theta into d theta, pi by 2 to theta. Okay, so mu is the constant, so it comes out, and the integral of sin theta d theta is minus cosine theta with the limit pi by 2 to theta. Now after putting the limit, it will become equal to minus mu e cosine theta. Thus we get the potential energy. Now according to Maxwell-Boltzmann statics, the probability of finding the dipole at an angle theta is proportional to exponential to the power, that is potential energy, to the power minus potential energy by kT. Now put the value of potential energy there, then it becomes this, so mu e cos theta by kT. Similarly, the probability of finding the dipole between the angle theta to theta plus d theta, that is theta to theta plus d theta, is proportional to the solid angle, that is 2 pi sin theta d theta. So the combined probability. সো এখানে দুইটা জিনিস
বলা হচ্ছে। একটা হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আসলো, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল এট অ্যাঙ্গেল থিটা, তার মানে হচ্ছে টর্কটা কতটুকু মুভ করতে পারবে। টর্ক থিটা থেকে π/90 মানে কি π/2 মানে 90 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ মুভ করতে পারবে। এই জন্য যে মুভ করতে পারলে যে পটেনশিয়াল এনার্জি টর্ক টাউ থিটা ডি থিটা আসতেছে, সেখান থেকে পটেনশিয়াল এনার্জিটা আসতেছে। আরটা আছে অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েলস বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, angle of the theta is proportional to the e to the power minus speed e divided by kt. এটার প্রমাণ আছে, একটা বড় প্রমাণ, যেটা থেকে প্রমাণ করা যেতে পারে যে থিটা e to the power minus p divided by kt আছে, যেখানে p হলো পটেনশিয়াল এনার্জি। এটা চাইলে তোমরা প্রমাণটা নিতে পারো। তো এখানে আলটিমেটলি মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট না, ইকুয়ালস টু দিয়ে একটা বড় কনস্ট্যান্ট টার্ম থাকে, সেখান থেকে আমরা বলতে পারছি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর থিটা এবং ডি থিটার মধ্যে যদি তোমার চেঞ্জ আসে, তাহলে সেখান থেকে আমরা যেটা পাই, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য সলিড অ্যাঙ্গেল। যেমন ধরো যদি এরকম একটা সলিড অ্যাঙ্গেলের জিনিসটা তোমরা ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়ার কথা, যে এরকম ভাবে যদি থাকে, তাহলে এই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা কি আসবে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা কৌণিকের যদি কর্ণ বরাবর অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল। এইটাই হলো সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা। ওকে, তো এই যে থিটাটা পাওয়া যাচ্ছে, সেই থিটাটা এই সলিড অ্যাঙ্গেলের প্রপোর্শনাল। এখন যেটা করা হবে, এই দুটো প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে বা এই দুটো প্রপোর্শনালিটিকে আমরা একত্রিত করব এবং একত্রিত করে থিটার সাপেক্ষে দেখাবো। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? ঠিক আছে, দেখো। So finding the dipole between the angle theta to theta plus d theta is given by the product of these two quantity. So the product of these two quantity is 2 pi e to the power mu e cos theta by kt into sin theta d theta. Okay, now from this you can see the direction of dipole moment is in negative to positive, so that is the component of the dipole moment along the electric field is mu cos theta. So mu cos theta is in the direction of electric field. So that is mu cos theta. Okay, now the dipole moment per unit volume is given by integral of mu cos theta, that is component along electric field, into the its probability, that is 2 pi into e to the power mu e cos theta by kt into sin theta d theta divided by integral of the probability kt into sin theta d theta. এখানে যেটা করলো সেটা হচ্ছে, তোমার যদি মিউ বাই ভি করি, তাহলে এর কম্পোনেন্ট হচ্ছে তোমার মিউ কস থিটা। যেমন ধরো এই যদি আমরা ছবিটা যেটা দেখলাম, সেটা হলো গিয়ে এখানে যে কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, এই যে এই যে মিউ আছে, মিউটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এই কম্পোনেন্ট বরাবর মিউ কতটুকু যাচ্ছে, এই কম্পোনেন্ট বরাবর যদি এটা তোমার মিউ থাকে, তাহলে মিউ কস থিটা পরিমাণ কম্পোনেন্ট আছে। ঠিক আছে, তাহলে মানে কম্পোনেন্ট যদি, তাহলে এই কম্পোনেন্ট তাহলে কতটুকু অংশ আছে, এটা আছে তোমার মিউ কস থিটা ইনটু টোটাল প্রবাবিলিটি ডিভাইডেড বাই টোটাল প্রবাবিলিটি। তাহলে এই কম্পোনেন্টের মধ্যে দিয়ে কি পরিমাণ থিটা চেঞ্জ আসছে সেটাই দেখা যাবে এখানে। Along electric field into the limit of this integral is 0 to pi of the theta. So now to integrate this, we first of all consider that is 2 by cancelled, and consider that mu e by kt is equal to a new constant a. So from this, mu equals to a kt by e. Okay, now there will be n, that is the total number of atom. So n into, put the value of mu there, that is a kt by e. So kt by e into a, the remaining cos theta there, and e to the power, this term is a taken as considered, so a into cos theta into sin theta d theta by integral this e to the power a cos theta into sin theta d theta. Okay,
Now that's equal to this kt by e is constant, so nkt by e out of the integral, and this integral, to integrate this we consider that a cos theta equals to a new variable x, and differentiating on both sides of this equation we get a sin theta d theta with the negative sign, that is equal to dx. Now put the value of this in this case, so a cos theta that is equal to x and e to the power x, and the value of sin theta d theta from this is equal to minus dx by a. Okay, similarly the down part, that is equal to e to the power x into minus dx by a. Okay, this a cancelled out, so there is nkt by e integral x e to the power x dx by integral e to the power x dx. Now we have to change the limit, so the limit was 0 to pi in that case. Now the limit will be changed due to this consideration to minus a to plus a, minus a to plus a, minus a to, sorry there is a mistake, the limit will be changed to plus a to minus a, so sorry plus a to minus a, plus a to minus a, and that is also plus a to minus a, plus a to minus a. Okay, that's all right. Now we have to integrate and put the value of the limit, so that is equal to n kt by e into with the limit, and the integral সো of this বেসিক্যালি like এখানে this. যেটা করছে সেটা লাগে ইন্টিগ্রেশনটা দেখাচ্ছে কিভাবে আসছে। Now we have to put the value of the limit for minus to minus a. Similarly to mu by kt into quad hyperbolic a minus 1 by a. তো ফাইনালি If এরকম একটা ইকুয়েশন a দাঁড়াবে। very greater than 1, then la is equal to 1. So polarization p becomes n into mu. Similarly for a less than 1, very less than 1, la becomes a by 3, so p becomes n mu into a by 3. For the value of Langevin function you can go through our another video, link is given in the description. এখানে একটা জিনিস ইউজ করা হয়েছে ল্যাঙ্গারিন ফাংশন, Using মানে এই 2 by পুরো টার্মটাকে a একসাথে ইউজ করার জন্য ল্যাঙ্গারিন ফাংশন a হিসেবে quad এল ইউজ করা হয়েছে, hyperbolic a minus 1, যেটা থেকে পরবর্তীতে she becomes n into mu, so we get n mu into mu by kt by 3, so that is this, so that is equal to 1/3 in mu square e by kt. Okay, now we know that polarization is equal to, thus we get 1/3 n mu square e by kt. Now we know that polarization p, that's equal to n into alpha into e, that n into e into alpha. Alpha is called the polarizability, so comparing these two equations we get the value of alpha, that is polarizability, is equal to 1/3 mu square by kt. Thus we get the orientational polarizability, that is alpha, that is equal to 1/3 mu square by kt. ঠিক আছে। In this video we'll find the value of, এটা ছিল পোলারাইজেবিলিটির মেইন ফর্মুলা। সেই ফর্মুলাটা আসলে তুমি যদি দেখো বইয়ের সাথে মিলাও তাহলে আমরা দেখতে পারি বইয়ে একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে, কিন্তু আলটিমেট সলিউশন সেমই আসে। যেমন ধরো এখানে যে আসতেছে, এখানে যে পোলারাইজেবিলিটি 1/3 পি নট স্কয়ার কেটি, যেখানে মিউ দ্বারা পি নট কে ডিফাইন করা হচ্ছে, ঠিক আছে, আর পি এভারেজ আসতেছে 1 বাই মিউ নট পি স্কয়ার টি, যেটা আসতেছে তোমার টোটাল পি। তাহলে ডাইপোল পোলারাইজেশন বা ওরিয়েন্টাল পোলারাইজেবিলিটি এই যে ফর্মুলার সলিউশন যেটা আসতেছে সেটা যদি প্রমাণ চাই তাহলে অবশ্যই তোমাকে প্রমাণটা ভিডিওতে যেভাবে আছে সেভাবে দিতে হবে। এখানেও প্রমাণ আছে কিন্তু এখানে অনেক শর্টকাট ওয়েতে করা হয়েছে, এটা মানে দেখে বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, এখানে একটা যেটা জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে কন্ট্রাস্টিং টু দ্য ইলেকট্রনিক আয়নিক পোলারাইজেশন, মানে আয়নিক এবং ইলেকট্রনিক পোলারাইজেশন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আয়নিক পোলারাইজেশন বা ইলেকট্রনিক পোলারাইজেশন কোনোটাই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু আলফা ডি যেটা সেটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তার মানে স্ট্রংলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে আলফা ডি ডিক্রিজেস উইথ দ্য টেম্পারেচার ইনক্রিজেস। তার মানে আলফা ডি যদি ডিক্রিজ করে তাহলে রিলেটিভ পারমিটিভিটিও ডিক্রিজ করবে, তার মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রিলেটিভ পারমিটিভিটি চেঞ্জ আসবে। ওকে, তার কারণে ডাইপোলার ওরিয়েন্টেশন নরমালি এক্সিবিটস পোলার লিকুইডস, তারপর পোলার গ্যাসেস, ইট ক্যান অকার দ্যাট সলিড, যদি সলিড হয়ে থাকে
তাহলে তোমার যেই ধরনের পোলারাইজেবিলিটি থাকবে লিকুইডের ক্ষেত্রে সেই পোলারাইজেবিলিটি সেম থাকবে না, পোলারাইজেশন চেঞ্জ থাকবে। ওকে, তার মানে ডাইপোলার ওরিয়েন্টাল পোলারাইজেবিলিটি টেম্পারেচারের উপর স্ট্রংলি ডিপেন্ডেন্ট, যার কারণে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা সেটাও টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যায় ইন কেস অফ ডাইপোলার ম্যাটেরিয়াল। ওকে, ঠিক আছে, আজকে এটুকু পর্যন্তই আমরা দেখবো বেসিক্যালি। আরেকটা পোলারাইজেশন আছে যেটা হলো ইন্টারফেসিয়াল পোলারাইজেশন, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং আরেক টোটাল পোলারাইজেশনের যে কনসেপ্ট কি আসে, মানে সবগুলো পোলারাইজেশন ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার সবগুলোকে যোগ করে এন্ড এন অ্যাভারেজ একটা পোলারাইজেশন যদি থাকে কোনো একটা ম্যাটেরিয়াল যেটার মধ্যে সব ধরনের পোলারাইজেশনই বিদ্যমান, যেমন ধরো ডাইপোলার ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু ডাইপোলারের কাজ করে থাকে, ইলেকট্রনিক পোলারাইজেশন থাকে, আবার ধরো তার সাথে যদি আয়নিক ম্যাটেরিয়াল হিসেবে অন্য কোনো ম্যাটেরিয়াল সংযুক্ত থাকে, তাহলে টোটাল পোলারাইজেবিলিটিটা কিরকম আসে সেটা ক্যালকুলেশনটা আমরা দেখতে পারি এখানে। ঠিক আছে, যেমন ধরো এই যে ওয়াটার হলো অরিয়েন্টাল পোলারাইজেশন, তার স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হলো 80, আর পিভিসি যেটা সেটা অরিয়েন্টাল পোলারাইজেশন, যেটা স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো 7। ঠিক আছে, এগুলো হলো ডাইপোলার লিকুইড হিসেবে কাজ করে থাকে। আবার অন্য ক্ষেত্রে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, দিস আর আয়নিক ম্যাটেরিয়াল। আবার ধরো শুধুমাত্র সিলিকন যদি চিন্তা করি সেটা ইলেকট্রনিক পোলারাইজেশন হয় ডিউ টু দ্য ভ্যালেন্স ইলেকট্রন, অন্য কোনো পোলারাইজেবিলিটি এর মধ্যে নাই। ওকে, ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্তই থাক। এটুকুন তো কোনো কোয়েশ্চেন কারো কোনো বুঝতে সমস্যা?